অনেক কথা হচ্ছে, ব্যান্টার্স হচ্ছে, ঝগড়া হচ্ছে, তর্ক বিতর্কের কোনো শেষ নেই এবং ফিফা বিশ্বকাপ যখন চলবে তখন তো আসলে আপনি এই ধরনের আলোচনা প্রতিদিনই পাবেন। তবে যেই ধরনের আলোচনাটা হচ্ছে সেটা আসলে ম্যাচের সৌন্দর্যটা কেউ ছাপিয়ে ফেলেছে কিনা সেটাই কিন্তু আজকের দিনের বড় প্রশ্ন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ বরাবরের মতোই, এবং ফাইনালি রাউন্ড অফ 16 পর্বটা শেষ হয়েছে এবং আমরা ওয়ার্ল্ড কাপের রেগুলার ওই রাউন্ড অফ 16 শেষ করে কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গিয়েছি। আমরা জানি কোয়ার্টার ফাইনালে 4টা ম্যাচে কোন 8টা দল একে অপরকে ফেস করবে। তবে ওই যে ফাইনাল ডে অফ রাউন্ড অফ 16 সেখানে আর্জেন্টিনা ইজিপ্ট, এই ম্যাচটা এত এক্সাইটিং, ইন্টারেস্টিং এবং এত বিতর্কের জন্ম দেবে আমরা হয়তো কেউ ভাবতে পারিনি। সেই তুলনায় আসলে ওই যে সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার ম্যাচটা আমার মনে হয় একটা স্নুজ ফেস্ট, মানে কেউ ঠিকমতো দেখেছেন কিনা জানি না, বাট আমাদের সব ম্যাচগুলো নিয়ে কথা বলতে হবে কারণ অনেক কিছু লুকিয়ে রয়েছে ম্যাচগুলোর ভেতরে, এবং সেই সাথে সামনে কোয়ার্টার ফাইনালে কি হতে পারে সেটার প্রেডিকশন আমরা করার চেষ্টা করব আজকে। কারণ আমার সঙ্গে আজকে একজন খুবই স্পেশাল গেস্ট রয়েছেন, ফয়সাল তিতুমির, আপনাদের সবার ফেভারিট, এবং তিনি একাধারে একজন জার্নালিস্ট, কন্টেন্ট ক্রিয়েটার, হোস্ট, স্পোর্টস কি বলবো এনথুজিয়াস্ট, অনেক ধরনের আপনার বলবো আরো কিছু আছে। বাট যেহেতু জার্সি পরেছেন আর্জেন্টিনার, আপনারা সবাই বুঝতেই পারছেন যে বাট শুরুতেই আমাকে এই জার্সি পরা দেখে অনেকে হয়তো বায়াস ভাবতে পারে, আমি আসলে ক্লিয়ার করে ফেলেন। বাট আমি আসলে এখানে অন্তত এই শোতে আমি বায়াস না, নিউট্রাল কথাই বলার চেষ্টা করব। লেটস সি কতটুকু নিউট্রাল থাকতে পারেন, কারণ আমার ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে এই যে আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচ, এখানে আসলে ম্যাচের যেই 5টা গোল হয়েছে, গোলগুলো নিয়ে খুব বেশি কথা হচ্ছে না, কথা হচ্ছে এই কিছু পার্টিকুলার ফাউল নিয়ে, কিছু পার্টিকুলার ডিসিশন নিয়ে রেফারি, 3টা স্পেসিফিক ডিসিশন। প্রথমটা একেবারে সোজা সাপটা চলে যাই, টালিয়াফিকো কে ফাউল করা হয়েছিল যেই জায়গা থেকে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা ম্যাচের শুরুর দিকটাতে, ওইটা কি প্রপার কল ছিল? কারণ রেফারির অনুযায়ী সেটা পেনাল্টি তিনি দিয়ে ফেলেছেন এবং ভিএআরও সেটাতে আর কোনো ধরনের ইন্টারভেনশন করেনি। সো অফকোর্স দ্যাট ওয়াজ আ ক্লিয়ার ফাউল। বাট আপনি প্রশ্নটা যে করেছেন, আমি শিওর এইটা এখন খুব বেশি আলোচনায় নাই, আলোচনায় যতটা পরের দুটো আছে, বাট যদি ওটা গোল হতো তাহলে আমি শিওর যে এটা নিয়ে একটা বিশাল বড় আলোচনা হতো যে পেনাল্টি অ্যাওয়ার্ড করা হয়েছে এবং মেসি সেখান থেকে গোল করেছেন। একদিক দিয়ে ভালোই হয়েছে গোলটা মিস হওয়াতে, বাট দ্যাট ওয়াজ ক্লিয়ার ফাউল। প্রথমত হচ্ছে যে ওই ডিসিশনটা কিন্তু অনফিল্ড আম্পায়ার সাথে সাথে দিয়েছেন পেনাল্টি। রিপ্লে দেখো এটা পরিষ্কার, আমার মনে হয় না কারো মনে সন্দেহ আছে, বিকজ ফাউলের জন্য যা যা উপকরণ লাগে রুল অনুযায়ী একদম বুটের উপর বাড়া দেয়া থেকে শুরু করে ফেলে দেওয়া, সো দ্যাট ওয়াজ ক্লিয়ার ফাউল। এবং অফকোর্স সেটা থেকে পেনাল্টিতে আবারও বলছি গোল হলে এটা নিয়ে অনেক অনেক কথা হয়তো আমাদেরকেই বলতে হতো আরও। তো শেষ পর্যন্ত যেহেতু সেটা গোল হয় নাই সে কারণে ওটা নিয়ে আলোচনাটা কম, বাট এটা যে ফাউল ছিল এটাতে কোনো সন্দেহ নাই। ওকে, যেহেতু আপনি পেনাল্টির প্রসঙ্গটা আনলেনি, হোয়াটসঅ্যাপ উইথ লিওনেল মেসি, মানে তিনি 2টো পেনাল্টি ইতিমধ্যে এই ওয়ার্ল্ড কাপে মিস করেছেন, একটা স্কোর করেছেন, 2টো মিস করেছেন, 3টা পেনাল্টি। এবং একটা পরিসংখ্যান দেখছিলাম একটু অদ্ভুত, সেটা হচ্ছে আর্জেন্টিনা 2022 এবং এই 2026 মিলিয়ে টোটাল 12টা ম্যাচে সোফার 12টা পেনাল্টি পেয়েছে, মানে 1 পেনাল্টি পার ম্যাচ। এটা হচ্ছে তাদের একটা স্ট্যাট আর কি, জাস্ট স্ট্যাটই দিচ্ছে, আমি কোনো ইঙ্গিত করছি না। নিশ্চয়ই অফকোর্স এখানে কিন্তু মেসির দায়িত্বটা আরো বেড়ে যায় সেই হিসেবে, কারণ যেহেতু এত পেনাল্টি অ্যাওয়ার্ড হচ্ছে, আর্জেন্টিনা যেহেতু পাচ্ছে, সুযোগটা কেন কাজে লাগাচ্ছে না, তাই না? না, এটাকে অন্যভাবে বলা যায় যে আর্জেন্টিনার সঙ্গে সবাই খুব ফিজিক্যাল ফুটবল খেলে, ট্যাকল করে এবং সে কারণেই তারা পেনাল্টি দেয় পায়। লিওনেল মেসি যদি আপনি দেখেন এই ওয়ার্ল্ড কাপে 2টো পেনাল্টি মিস করলো এবং এইটা আসলে একটা রেকর্ডও। এবং তার সবশেষ ওই কালকে গোল করার আগে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, 6টার এখন 50-50 হয়ে গেছে, 3টা গোল করছে, 3টা গোল মিস করছে। কালকের শটটা নেওয়ার সময় লিওনেল মেসিকে দেখে মনে হয়েছে হি ওয়াজ নট কনফিডেন্ট। অ্যাট দ্য সেম টাইম সে যেহেতু তাকাই নাই একবারও, সেটাতে মনে হয় যে হি ওয়াজ ওভার কনফিডেন্ট। সে যদি তাকাইতো একবার তাহলে সে ক্লিয়ার দেখতে পাইতো, আমরা দর্শকরা দেখতেছি গোলকিপার এদিকে ডাইভ দিচ্ছে, সে না তাকে ওইদিকে শটটা মারছে, মানে হি ওয়াজ সো অবভিয়াস এবং সো প্রেডিক্টেড ওই গোলকিপার নিশ্চয়ই লিওনেল মেসির পেনাল্টি নিয়ে তারা তো কিছুটা তাদেরকে সাপোর্ট দিছেই, তাদের অ্যানালিস্ট, সেটা অনুযায়ী সে কাজ করছে এবং লিওনেল মেসিকে ঠেকায় দিছে। এখন আমার যেটা মনে হয় আর্জেন্টিনার যেটা হয়েছে, আমরা এই পুরো বিশ্বকাপে আমরা বারবার একটা আলোচনা আসছে, লিওনেল মেসি গোল করছে, বাকিরা গোল করছে না, করতে পারছে না চেয়েও বড় কথা, করছে না চেয়েও বড় কথা, তারা করতে চাইছে কি আদৌ? তারা দেখি যে বল গিয়ে উইংয়ে শট নেওয়ার মতো অবস্থা থেকে তারা আগে মেসিকে খোঁজে কোথায়, দেন দে কাট ব্যাক। এবং পেনাল্টির ক্ষেত্রেও আর্জেন্টিনার এই দলে তো শুটার আসলে আরো অনেকেই আছে এবং খুব ভালো শুট নিতে পারেন, কিন্তু মানে এটা একটা মনে হয় যে অবধারিত হয়ে গেছে না, লিওনেল মেসি শুট নেই এবং তাকে দিয়েই পেনাল্টিটা নেওয়া হতো। যে লোক ধরেন এত কিছু সমস্ত স্পট কিক মেসি নিচ্ছে, গোল করছে, করাচ্ছে, দলের নেতা সে, আবার এই প্রেশারটাও তাকেই দিতে হবে এবং সেও এটা নিচ্ছে। কারণ ওই যে আর্জেন্টিনা দলে আমার মনে হয় মেসি একে তো কোনো কিছুতে না বলতে পারে না, এবং সে যে না আমি পেনাল্টি নিব না এটা তো সে বলতেই পারে না, তার ক্যারেক্টারের সঙ্গে যায় না। আবার দলটাও মনে করছে মেসিকে না দিলে জিনিসটা কেমন হয়, এটা মেসিকে দিয়েই করাইতে হবে। সো ওই
আর্জেন্টিনা তো আসলে মানে অনেক বেশি ইমোশনাল একটা দল সবকিছু, এবং মেসির ক্ষেত্রে আরো বেশি ইমোশনাল। সো সেই জায়গাটা থেকে এখানে যদি একটু আমি বলবো যে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করলে সেদিক থেকে আমার মনে হয় যে মেসিকে সবসময় পেনাল্টিতে এগিয়ে দেওয়াটা ইজ নট এ গুড অপশন যখন আপনার দলে প্রুভেন পেনাল্টি টেকাররা আছে। ইভেন ম্যাকঅ্যালিস্টার শট নিতে ভালো পারে, পেনাল্টি নেয়, এনজো আছে, কালকে আলভারেজ ছিল, লিসান্দ্রো তো মানে আছে, বাট স্টিল মেসিকে বারবার পেনাল্টি দেওয়া। আই হোপ যে নেক্সট ম্যাচেও পেনাল্টি পেলে আবারও মেসিকেই দেবে, কিন্তু সেটা আসলে ঠিক হবে না কোচের। আমার মনে হয় এটা কথা বলা উচিত 1-1 মেসির সঙ্গে বলে স্কালোনি যে নেক্সট ম্যাচেও যদি পেনাল্টি হয় আপনার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী নেক্সট ম্যাচেও তো পেনাল্টি তাহলে হবে, তখনও মেসি নিবে কিনা এটা মনে হয় তাকেই বলানো উচিত, দেখি কি বলে সে। ওয়েল, মেসি মাঠে না থাকলে কিন্তু পেনাল্টি টেকার অন্যরা বের হয়ে আসে, এবং লাউতারো মার্টিনেজ যখন পেনাল্টিটা দিয়েছিলেন আগের গ্রুপ স্টেজের একটা ম্যাচে, সেদিন কিন্তু মেসিকে উঠিয়ে নেওয়ার পরে পেনাল্টি পেয়েছিল, সো তিনি কিন্তু সুন্দর ফিনিশ করে দিয়েছেন। সো অপশনস ডেফিনেটলি আছে, বাট লিওনেল মেসি আসলে যে একই জায়গায় বারবার মেরে ওখানেই মিস করছেন, তার ওই কিপারের লেফটে ওই জায়গাটাতেই একটা দুর্বলতা দেখা যাচ্ছে। বাট ইন এনি কেস ইজ লিওনেল মেসি, তার বোধহয় পেনাল্টি থেকে গোল করার প্রয়োজন হয় না, কারণ ম্যাচে কিন্তু তিনি দুটো ম্যাচে পেনাল্টি মিস করছে, দুটো ম্যাচে ওপেন প্লে থেকে গোল করছে, এবং হুইচ ইজ আ ব্লেসিং। মানে আমাদের ওই কম কথা শুনতে হয়েছে আর কি, পেনাল্টি থেকে গোল। আচ্ছা, পেনাল্টির ইনসিডেন্টটা গেল, তখনও কিন্তু 0-0 এবং ইজিপ্ট তাদের পুরোপুরি স্ট্র্যাটেজিটা ধরে রেখেছিল, তখন 1-0 হয়ে গেছে। ও বাই দ্য ওয়ে ইট ওয়াজ 1-0, রাইট? ইজিপ্ট ফার্স্ট গোলটা দিয়ে ফেলেছিল, এবং তার 4 মিনিট পরেই পেনাল্টি। এই ফার্স্ট গোলটার কেসে যদি বলি যেভাবে ঘটলো ঘটনাটা, এই যে কিপিং লিসান্ড্রো মার্টিনেজ, বিকজ সে বলে অনেক ভালো এবং তার ট্যাকলিং অনেক ভালো, এরিয়াল থ্রেটে কি সে আসলেই অতটা এফেক্টিভ কিনা? কারণ হি ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ মার্কিং দ্য ডিফেন্ডার, যিনি আসলে হেড দিয়েছেন। আমার মনে হয় যে এইটা তো একটা ইনসিডেন্ট, কিন্তু খুবই চোখে পড়ার মতো। আপনার যদি মনে থাকে যে ব্রাজিলের সঙ্গে নরওয়ের ম্যাচে একদম সিমিলার, গ্যাব্রিয়েল ওয়াজ ডুইং সুপার অন গ্রাউন্ড, কিন্তু ওই একটা জায়গায় এরিয়াল এসে হালান্ডের কাছে পাত্তাই পায়নি, এবং সেম আমার কাছে কালকে দেখে মনে হয়েছে যে লিসান্দ্রো ওই জায়গাটা আসলে পাত্তাই পাননি, যেভাবে সে মানে লাফ দিল উপরে, এবং ওখানে লিসান্দ্রো তার মার্কিংয়ে থাকার পরে তাকে আটকাতে পারে নাই। সো অবভিয়াসলি এটা তো ডিফেন্ডারের একটা আমি বলবো ঘাটতি, তার এই জায়গাটাই তো সে মিশর মানে ওভারডান হিম। সো বেসিক্যালি এটা তো হওয়ারই ছিল। মানে আপনি যদি দেখেন যে ইজিপ্ট এই লং বল এবং ক্রস থেকে তারা হেড করে যে গোল দেবে, এবং সেই জায়গাটা তার মানে ডিফেন্সে 1-1 মার্কিংয়ে থাকার পরও গোল হয়ে যাওয়া মানে অফকোর্স লিসান্দ্রোর একটু তো স্ক্রুটিনিতে পড়বে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে লিসান্দ্রো ইজ ডুইং আ ডিসেন্ট জব, কিন্তু মুশকিলটা হচ্ছে যে তাকে অনেক বেশি দলের স্ট্র্যাটেজি অনুযায়ী তাকে আসলে গোল ঠেকানোটার মেইন জবের চেয়ে এখন মনে হচ্ছে সে গোল করানোর ব্যাপারে তাকে বেশি পুশ করা হচ্ছে, এবং সেইটা করতে গিয়ে তিনি অনেক সময় এইদিকে মানে মনোযোগে তার ঘাটতি পড়ে যাচ্ছে। বাট এগেইন ওইটা আসলে খুবই আচমকা, ওই একটাই হঠাৎ করে শট আসছে, একটাই গোল করছে। ফার্স্ট হাফে মিশর আর একটাও অন শট নিতে পারে না, চান্স ক্রিয়েট করতে পারে। সো অফকোর্স দ্যাটস আমি বলবো যে ওয়ান টাইম, বাট লিসান্দ্রোর আমি মনে করি ওই জায়গায় তার রিপ্লেস নাই আসলে। আপনি কাকে দেবেন লিসান্দ্রোর জায়গায়? দেয়ার ইজ নো ওয়ান এলস। বরং লিসান্দ্রোই কিভাবে রিয়াল বলেও নিজেকে প্রমাণ করতে পারেন, অফকোর্স সেটা তার কাজ। মানে আমিও একটু টেনশনে থাকি, যেহেতু সে ম্যান ইউনাইটেডের প্লেয়ার। মানে প্রতি সিজনে আমি আসলে ভাবি যখন একটা ফিজিক্যাল টিম আসে তার এগেইনস্টে ওরা এটাই টার্গেট করে। সো এটা ধরেন আমি আর আপনি একটা বলের জন্য লাভ দিলাম, মানে আপনি তো বাই ডিফল্ট পৌঁছায় যাবেন আর কি, আমার বেস্ট চেষ্টা করেও আমি আপনার হাইটে যেতে পারবো না। সো দ্যাট ইজ দ্য ইস্যু দেয়ার। বাট যাই হোক, ইজিপ্ট সেটার ভালো ব্যবহার করেছে ডেফিনেটলি, এবং লিড নিয়ে ফেলেছিল। আর্জেন্টিনা তারা পেনাল্টি থেকে ফিরে আসার সুযোগটা হাতছাড়া করেছিল, এবং ইজিপ্ট যখন সেকেন্ড গোলটা দিয়ে ফেলে মানে তখন কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের আমি বুঝতে পারি যে টেনশনে অবস্থা খারাপ। বাট তারপর ভিআর চলে আসলো, ভিআর এসে বললো যে না, লিসান্ড্রো মার্টিনেজ তাকে ফাউল করা হয়েছিল, এবং যেখানে গোল হয়েছে তার অনেক একেবারে ইজিপ্টের সীমানায় সেই ঘটনাটা ঘটেছে। সো এই পুরো ব্যাপারটাকে, ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? মানে আপনার কাছে কি ইনিশিয়ালি যখন ওপেন প্লেতে রিয়েল টাইমে দেখছিলেন মনে হয়েছিল সেটা ফাউল, কারণ রেফারি কিন্তু দেননি। তারপর যখন গোলটা হলো তারপর সব অ্যাটেনশন যখন ভিআর এসেছে তখন কিন্তু অ্যাটেনশনটা সেদিকে গিয়েছে। সো রিয়েল টাইমে কি আপনার মনে হয়েছিল যে সেটা একটা ব্লেটেন্ট ফাউল, বা দেখে বোঝা যায় না, রিয়েল টাইমে দেখলে বোঝা যায় যে ফাউল ফাউল ওটা কি ছিল কিনা? না, সেটা অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং যে না, সেটা প্রথমত হচ্ছে যে এই গোলটা এত চমৎকার, আপনি যে দল আর্জেন্টাইন ফ্যান হলো আমার মুখ দিয়ে ওয়াও বের হয়ে গেছে যে এটা কি গোল ছিল। মানে এক্সিলেন্ট বিল্ড আপ, এক্সিলেন্ট পাস মো সালার, এবং দুর্দান্ত ফিনিশ জিকর। সো যখন গোলটা হলো আমাদের প্রতিপক্ষরা ব্যাপক সেলিব্রেট করছে, হতাশ হয়ে বসে আছে, দেন ভিআর ইন্টারভেন, এবং অফকোর্স এটা নিয়ে এত কথা হচ্ছে। এখন আমার রিয়েল টাইমে দেখে মনে হয় না, বাট ভিআর দেখে মনে হয়েছে যেটা অফকোর্স দিস ইজ আ ফাউল, কারণ ওখানে দুটো কাজ করা হয়েছে।
জার্সি টেনে ধরা, আবার which is পায়ের যেটা একটা মানে লেখাই আছে ক্লিয়ারলি আইএফএবি রুলে যে আপনি জার্সি ধরা মানে ফাউলের জন্য একটা বড় অনুষঙ্গ। সেম হচ্ছে দেন আপনি বুটে তাকে টাচ করেছেন, সো অফকোর্স দিস ইজ আ ফাউল। এবং এটা হয়তো রেফারির চোখ এড়িয়ে গেছে, বিকজ এত সূক্ষ্ম ব্যাপার স্যাপার তো খুব কুইকলি খুব কাছাকাছি না থাকলে বোঝা যায় না। সো এটাই হচ্ছে ভিআর এর একটা পজিটিভ দিক, যে তারা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর যখন হয় তখনই কিন্তু তারা রেফারিকে কল করে এবং বলে স্পেশালি আপনার শোনেন ভিআর হচ্ছে এই জায়গাটাই আমাদের মানে আমি আজকেও সকাল থেকে এইসব নিয়ে পড়াশোনা করতে হচ্ছে অবভিয়াসলি। এবং একটা জিনিস ক্লিয়ার, ধরেন ইয়েতে কি হয়, এখন যেরকম ক্রিকেটের একটা নিয়ম করেছে প্রত্যেকটা বলে থার্ড আম্পায়ার মানে 50 ওভারে খেলা 300টা বলই সে দেখে যে বোলার ওভারস্টেপ করছে কিনা, প্রত্যেক বলে অন ফিল্ড আম্পায়ার থাকলেও। সেম গোজ উইথ ওয়ার্ল্ড কাপে যত গোল হবে প্রত্যেকটা গোলের বিল্ড আপ ভিআর বাই ডিফল্ট চেক করে, বাই ডিফল্ট চেক করে। কেন? সেখানে তিনটা জিনিস দেখে, ফাউল, হ্যান্ডবল, অফসাইড। এই বিল্ড আপ থেকে গোল করা পর্যন্ত এই তিনটা ঘটনার কোনো একটা যদি ভিআর মনে করে হ্যাজ হ্যাপেন, তখন তারা রেফারিকে অ্যালার্ট করে দেয়। সো এইটার ক্ষেত্রে ধরেন ওই জায়গাটা থেকে ক্লিয়ারলি ওখান থেকেই বলটা ফাউলের পরে গেছে মিশরের কাছে, এবং সেখান থেকেই তারা আর্জেন্টিনার বল কিন্তু রিকভার করতে পারে না। যদি রিকভার করতে পায়েই ছিল, যদি দুইটা ঘটনা ঘটতো, একটা যদি আর্জেন্টিনার টাচ হতো বা রিকভার করতো তাদের পায়ে যাইতো, তাহলে আর এখানে ভিআর ইন্টারভেন করতো না। অথবা যদি গোলটা না হতো তাহলেই ভিআর আসতো না, যেহেতু গোল হয়েছে এবং সিঙ্গেল তাদের টাচে গিয়ে গোলটা হয়েছে। সো এখানে ভিআর খুব র্যান্ডম তাদের রুটিন ওয়ার্কেই দেখছে যে দিস ক্যান বি আ ফাউল, এবং যেহেতু ওই রুলটাই স্পষ্ট বলা আছে যে বিল্ড আপ প্লে থেকে শুরু করে গোল স্কোরিং পর্যন্ত যদি এই তিনটা ঘটনার কোনোটা ঘটে তাহলে সেটাকে গোলটা ডিসঅ্যালাউ করতে পারে রেফারি ভিআর। সো রেফারি তখন অনফিল্ডে দেখে বোঝে নাই, এবং আপনি যদি দেখেন রেফারি একটু দূরে ছিল, খুব ক্লোজ লুকে সে ছিল না, সে যেহেতু ওটা বোঝে নাই, এবং যখন তাকে ভিআর বলছে যে আই ওয়ান্ট টু শো ইউ অ্যানাদার অ্যাঙ্গেল, তখন রেফারি বলছে যে ওকে, সে তখন মনিটরে গেছে, গিয়ে সে আরেকটা অ্যাঙ্গেল থেকে জিনিসটা চেক করছে, এবং তখন তার কাছে এই জিনিসটা ধরা পড়ছে। এবং খুবই অবভিয়াস, আপনি ফুটবলের অন টাইম রিয়েল টাইমে যেটা ধরা পড়বে না, রিপ্লে যত দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার কাছে অনেক কিছু তখন ক্লিয়ার হবে। তো এটার ক্ষেত্রেও তাই হয়েছে, একটা হচ্ছে জার্সি টেনে ধরা, বোটের ওপর পাড়া দেয়া। সো যখন তারা গোল করছে সেলিব্রেট করছে, কিন্তু যেহেতু ততক্ষণে প্রশ্ন উঠছে বেসিক্যালি দুইটা কারণ, একটা হচ্ছে জন ফিল্ড দেয় নাই, এবং না দিলেও এটা আসলে অ্যালাউ মানে আপনি ডিসঅ্যালাউ করতে পারেন, কিন্তু যেটা প্রশ্নটা উঠছে যে এতক্ষণ পরে কেন, 17 মিনিট সেকেন্ডস মাঝখানের সময়টা চলে গেছে এবং পুরো ফিল্ডটা কাভার হয়ে গেছে এর মাঝখানে, এতক্ষণ পরে গোল টোল হয়ে যাওয়ার পর সেলিব্রেশনের পরে বলেই প্রশ্নটা উঠছে, আচ্ছা এটা কি তার মানে কোনো কিছু ঘটছে কিনা পেছনে বিহাইন্ড দ্য সিন। কিন্তু ভিআর এর নিয়মে কোথাও বলা নাই যে বিল্ড আপ থেকে গোল না, টাইম লিমিটেশন নাই, ডিসটেন্স কতটুকু কিছু না। যদি বলা থাকতো যে 5 সেকেন্ড 10 সেকেন্ড বা ধরেন 50 ইয়ার্স, তাহলে আপনি তখন এটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, যেহেতু ওই নিয়মের মধ্যে সবকিছু মানে এভরিথিং অন ভিএআর রুল বুক। সো এইটা নিয়ে আসলে আমরা প্রশ্ন তুলছি অফকোর্স, বিকজ দিস ইজ দ্য হার্ট ব্রেক এবং দিস ইজ দ্য ক্রাঞ্চ মোমেন্ট, একটা ম্যাজিক মোমেন্ট ওই সময় ইজিপ্টের কাছ থেকে। আমি বলবো তাদের কাছে ছিনিয়ে নেওয়া হয়েছে এই গোলটা ভিএআর এসে, বাট দ্যাটস হোয়াট ভিএআর ডু। এবং ইজিপ্টের সঙ্গে এই কাজ করা হয়েছে এগেইনস্ট ইরান। ইরান গোল দিছিল অফসাইডে, সেটা বাতিল হয়েছে, এবং যে কারণে ইজিপ্ট নখের একটা ডিসটেন্স ছিল। সো দ্যাটস হোয়াট ভিএআর ডু। এখন আমাদের এটা ভাল লাগবে না, আমাদের এটা অনেক সময় ইমোশনে আঘাত করবে, বাট এই প্রযুক্তিটা এই কারণেই করা হয়েছে যাতে এররগুলো কমিয়ে আনা যায়, এবং দিস ইজ অ্যানাদার দ্যাট কাইন্ড অফ ইনসিডেন্ট যেটা নিয়ে আসলে ডিবেট হইতে থাকবে। আচ্ছা, আপনি খুব ক্লিয়ারলি কিন্তু বলেই ফেললেন যে ভিএআর কখন কখন অ্যাক্টিভেটেড হয় এবং কোন সময় তারা রেফারির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। ফার্স্ট ইনস্ট্যান্সে দেখলাম রেফারি যখন ডিসিশন দিয়েছেন পেনাল্টির, ভিআর সেই প্রসেসটাও চেক করেছে এবং তাদের মনে হয়েছে যে রেফারির ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর হয় নাই, সে কারণে তারা আর রেফারিকে মনিটরে যায় না। সেকেন্ডটার ক্ষেত্রে যেটা হয়েছে, তারা রেফারিকে ডেকেছে বিকজ তাদের মনে হয়েছে রেফারির এরর ছিল, ইট ওয়াজ আ ফাউল, যেটা তিনি দেখতে পারেন না। সো তখন যাওয়া হয়েছে। মোহাম্মদ সালাহ ইনসিডেন্টে চলে আসি বরাবর, কারণ ইতিমধ্যেই তখন 2-2 গোলে সমতা হয়ে গেছে, আর্জেন্টিনা তখন উঠছে, তারা একের পর এক অ্যাটাক করছে, দেখে মনে হচ্ছে 90 মিনিটসের মধ্যে তারা গেমটা র্যাপ করতে চায়। সেরকম একটা সিচুয়েশনে মোহাম্মদ সালাহ আর্জেন্টিনার পেনাল্টির এরিয়ার ভেতরে পড়ে গেলেন। সেখান থেকেই খুব কুইকলি আর্জেন্টিনা গিয়ে তাদের উইনিং গোলটা দিয়ে দিল, এনজো ফার্নান্ডেজের হেড, লদ্রো মার্টিনেজের ক্রস। সো ওই ব্যাপারটা ঘটার আগে থেকেই আমরা দেখছিলাম যে ইজিপ্টের যারা কোচিং স্টাফ আছেন তারা কিন্তু বেশ অ্যাজিটেটেড, যে কোনো সিদ্ধান্ত নিয়েই তারা রেফারিকে বেশ গালমন্দ করছেন, হলুদ কার্ড 1-2 দেখে ফেলেছেন, এর মধ্যে রেড কার্ডও দেখেছেন। সো এই ঘটনা রেফারি বলে সবাইকে কার্ড দিবে, দেওয়া শুরু করবেন, মাঠে ঢুকে পড়ছিলেন তারা। এখন এতটা মানে ইমোশনালি তারা আসলে ডিস্ট্রেসড হয়ে গিয়েছিলেন ঘটনা দেখে, কারণ এত কুইক কামব্যাক 79 মিনিটসের পর আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করলো। আমরা অ্যাকচুয়ালি ফুটবলটা নিয়েও কথা বলবো, বাট লেটস টক অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট ফার্স্ট। যে সালাহ পড়লেন, তারপর কোনো ফাউল কল করেননি রেফারি, কোইন্সিডেন্টালি গোল হলো। ভিএআর তো নিশ্চয়ই তখন এটাও চেক করেছে, তাই না? চেক করেছে অফকোর্স।
তাইলে তাদের কাছে এই সিচুয়েশনটাকে কেন ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর মনে হয় না, এটাই একটু এক্সপ্লেন করবেন আমাদের দর্শকদের জন্য। এটার সম্ভবত মানে এটার আসলে ক্লিয়ার এক্সপ্লেনেশন কঠিন, সন্তোষজনক, কিন্তু একটা রিজন আছে। দুইটার মধ্যে দুইটা অনেকটা সিমিলার ইনসিডেন্ট, সেম এখানে ফাউল হলো, বিল্ড আপ থেকে প্লে গোল হলো, এখানেও তাই মিও সালার ক্ষেত্রে কেন হলো। এখন দুইটার মধ্যে যেটা বড় পার্থক্য, এটা হচ্ছে ডি বক্সের ভেতরে পেনাল্টি, আর এটা ছিল আউটসাইড ডি বক্স। তো ডি বক্সের ভেতরে মানে পেনাল্টির জন্য ইউ নিড মানে প্রপার এবং একেবারে ডেফিনেট এভিডেন্স, এবং সেইটা দ্যাট ওয়াজ আ সফট টাচ মোসালার ক্ষেত্রে। যেহেতু পেনাল্টির ক্ষেত্রে আসলে রেফারির ডিসিশন ক্ষেত্রে আরো অনেক ক্রাইটেরিয়া যুক্ত করতে হয় ফাউলের চেয়ে, তো সেই ক্রাইটেরিয়াতে মোসালার এটা পড়ে নাই, এবং সে কারণেই আসলে ভিআর থেকে আমার মনে হয়েছে যে জিনিসটা হচ্ছে সফটলি রেফারিকে বলেছে। রেফারি যদি চাইতো হি ওয়ান্টস টু চেক, কিন্তু আমার মনে হয় রেফারি সেটার প্রয়োজন মনে করে না, বিকজ হি হ্যাড তার কাছে মনে হচ্ছে যে এটা ফাউল হয় না। এক্স্যাক্টলি, কারণ সে বললাম যে এটা বোধহয় আরেকটু সে ক্লোজার লুকে ছিল আগেরটা চেয়ে, এবং সেই কারণে। আর পেনাল্টির ক্ষেত্রে কিন্তু রেফারি বেশিরভাগ সময় অনফিল্ডেই ডিসিশনটা দেন তার কাছে যেটা মনে হয়, এবং সে কারণে এটা চেক করেন নাই। কিন্তু যেহেতু দুটো সিমিলার ঘটনা, সো এই প্রশ্নটা তো উঠছে এবং এটা উঠবে। বাট এটাও আসলে ভিএআর এর ওই যে রুল বুকের মধ্যেই হয়েছে, কোনো কিছুই মানে আপনার নিয়মের বাইরে ঘটে নাই এখানে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইয়াস, ইজিপশিয়ানদের এগেইন তাদের জন্য এটা একটা হার্ট ব্রেক, তারা কষ্ট পাচ্ছে, তারা অভিযোগ করছে রিগড করা হয়েছে তাদেরকে। কিন্তু এই ধরেন আপনি যদি আবার ভিআর এর নিয়মে দেখেন, তারা শুধুমাত্র মানে ডিসিশন, আমার কাছে ভিআর এই জিনিসটা ভালো লাগে যে অনফিল্ড রেফারির ডিসিশনই চূড়ান্ত, প্রযুক্তি তাকে হেল্প করছে, কিন্তু অনফিল্ড রেফারি যেটা মনে করবে সেটাই। সো অনফিল্ড রেফারির কাছে এটা পেনাল্টি মনে হয় নাই। এখন কেন মনে হয়, আমরা যদি কারণগুলো দেখি, হুলিয়ান আলভারেজ ছিলেন ওই জায়গাটায় ঘটনায়, এবং মো সালার সঙ্গে আমার ধরুন পেনাল্টির জন্য না অফকোর্স মানে স্ট্রং এভিডেন্স লাগে, এবং হুলিয়ান আলভারেজের সঙ্গে তার যে টাচটা দ্যাট ওয়াজ ভেরি সফট টাচ, এবং এরকম টাচে সাধারণত পেনাল্টি দেন না। তার চেয়েও বড় কথা, এবারের এই কিছুদিন আগেই এই ফিফার রেফারি কমিটির যিনি দায়িত্বে আছেন, কলিনা বিখ্যাত, তারা যেটা বলেছেন যে তারা আসলে খেলাটাকে স্পিড আপ করতে চান, মোমেন্টাম নষ্ট করতে চান না। এখন আবার এই প্রশ্নটা তখন উঠবে, তাহলে তখন কেন এটা করা হলো, এখানে কেন করা হয় নাই? কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে এই ওয়ার্ল্ড কাপে ম্যাচ প্রতি ফাউল কম করছেন রেফারিরা, মানে গত দুটো ওয়ার্ল্ড কাপের চেয়ে। গত দুটো ওয়ার্ল্ড কাপ থেকে ভিআর ইউজ হচ্ছে, সো এইবার ভিআর ব্যবহারের পরও ফাউলের রেশিও কমিয়ে এনেছেন রেফারিরা, এবং অনফিল্ড রেফারিরা ওরকম যখন কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে এবং ভিআর এর সঙ্গে কনভারসেশনটা যখন তাদের কাছে মনে হয় যে হ্যাঁ লেটস গো অ্যান্ড চেক, তখন তারা সেটা করেন। যেহেতু এইগুলোর কোনোটাই এইটার ক্ষেত্রে হয় নাই মোসালার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রেফারি আর ফাউলটা দেন নাই। ওয়েল, তার মানে একটা ব্যাপার বুঝলাম যে মানুষজন ভিএআর কে ব্লেটেন্টলি জাজ করে লাভ নেই, কারণ তাদের যে সিদ্ধান্ত সেটা রুল বুকের ভেতরেই আছে। মূল প্রবলেমটা হতে পারে যারা ভাবছেন যে ইজিপ্ট রবড হয়ে গেছে, তারা হয়তো রেফারির উপরেই আক্রোশটা ছাড়ছেন যে তিনি অনফিল্ডে যদি চাইতেন সালার এটাকে তো তিনি পেনাল্টি দিতে পারতেন। এই বিষয়টা নিয়েই আসলে আমার মনে হয় মূল বিতর্কের জায়গাটা, এবং ইজিপ্ট সেটা নিয়ে খুবই ডিস্ট্রেস, ডিসঅ্যাপয়েন্টেড, কারণ একে তো হচ্ছে তাদের পেনাল্টি পাওনা ধরে নিচ্ছে তারা সেটা, এবং সেখান থেকে আবার গোল হয়ে তারা ম্যাচটা হেরে গেছে। সো একদিকে অপোনেন্টের গোল কাটা পড়া, তাদের একটা পেনাল্টির সুযোগ, দুটো ক্লিয়ার কাট অপরচুনিটি, এবং ম্যাচের তখন 92nd 3rd মিনিট। সো এইখান থেকে আসলে আর্জেন্টিনা হয়তো ফিরতেও পারতো না। ইজিপ্টের একটা নতুন চ্যাপ্টার তাদের হিস্ট্রিতে তারা রচনা করতো। পুরো দেশ, পুরো প্লেইং স্টাফ যারাই এসছেন সবাই ডিসঅ্যাপয়েন্টেড হওয়ারই কথা। দিস ইজ লাইক আ ম্যাসিভ হার্ট ব্রেক, এবং সেই ইমোশনাল জায়গা থেকেই আসলে অনেকে অনেক কথা বলেও ফেলেছেন। ইজিপ্টের প্লেয়াররা বলছেন, ইজিপ্টের হেড কোচ বলছেন, পুরোপুরি আমার কাছে মনে হয় যে ইমোশনাল একটা জায়গায় নিজেরাই পরে দেখলে হয়তো ভাববেন যে না, আই শুড হ্যাভ বিন মোর প্রফেশনাল। এই স্টেজে এইভাবে করে এই ধরনের ব্লেটেন্ট কমেন্ট হয়তো করাটা ঠিক না। বাট অফকোর্স ওই বালোগুনের রেড কার্ড ইস্যুটার পর থেকেই কিন্তু ফিফার যে কোনো মুভ মানে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং হবে। একদম একদম ক্রেডিবিলিটি তো এটা একটা প্রশ্নের মধ্যে ফেলেছেই। ওই ঘটনার কিন্তু ওই ঘটনাটারও দেখেন সেম, মানে যদি ইউএসএ কোনোভাবে জিতে যেত এটা ব্যাপক আলোচিত বিষয় হতো। যেহেতু ইউএসএ জেতে নাই, এবং যেহেতু ওই রেড কার্ড ফিরিয়ে নেওয়ার পরেও খুব একটা বড় ইফেক্ট পড়ে নাই বেলজিয়ামের খেলায়, এবং খুবই আমার কাছে সারপ্রাইজিং যেটা লাগছে, বেলজিয়াম ছাড়া কেউ এটা নিয়ে খুব একটা কোনো উচ্চবাচ্য করলো না, কথা বললো না। মানে ঠিক আছে ইউএসএ পাওয়ারফুল হোস্ট, ফিফা, বাট স্টিল এটা তো ভাই এটা একটা ব্যাপক মানে একটা আমি কি বলবো ন্যাক্কারজনক একটা ঘটনা, একদম ইন দা ওপেন, এমন না যে লুকিয়ে চুরিয়ে করা হচ্ছে, একদম সামনে দিয়ে বলে কয়ে। ইয়েস, এবং এটা নিয়ে খুব প্রাউডলি ডোনাল্ড ট্রাম্প দেখলাম ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলছেন এটা ফাউল না। সো ডোনাল্ড ট্রাম্প বিং ডোনাল্ড ট্রাম্প। তো ওইটার ঘটনা দেখেন একদিনও হয় নাই, তারপরে যখন এতগুলো ঘটনা ঘটছে এবং মানুষজন আবার মিলাচ্ছে কি, আমি কিছু রিপোর্টে দেখছিলাম যে আর্জেন্টাইন
এই এখন যিনি বর্তমান প্রেসিডেন্ট তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক, এবং সেটা দিয়ে প্রভাব করা হচ্ছে ফিফাকে। বাট দ্য ফ্যাক্ট ইজ ইজিপ্ট খুব ভালো খেলেছে এই ম্যাচে 78 মিনিট পর্যন্ত। তারপরের এই 13 মিনিটে যদি আপনি এখন 3 গোল হজম করে বসেন, সেটাতে এই সব কিছুর বাইরেও ফুটবলীয় রিজনও আছে। তার মানে ইজিপ্ট ডিডন্ট ডু দ্য জব প্রপারলি, যেটা তাদের করা দরকার ছিল। ধরুন ওই সময়টায় আপনি যদি ইজিপ্টের ফার্স্ট গোলের মানে ফার্স্ট ব্রেকের, আমি যখন দেখছিলাম ফার্স্ট ব্রেকের অতিরিক্ত সময় চলছিল ফার্স্ট হাফের, তখন দেখলাম যে ইজিপ্টের মোটামুটি 10 জন তাদের ডি বক্সে নেমে গেছে। অ্যান্ড আই লাইক দ্যাট, যে তার মানে আর্জেন্টিনা উইল স্কোর অ্যান্ড আর্জেন্টিনা উইল বাউন্স ব্যাক। তার মানে ইজিপ্টের ওই যে স্ট্র্যাটেজি, যেটা ধরেন জাপান যে মিস্টেকটা করছে ব্রাজিল, ইজিপ্টেরও হ্যাঁ তাদের কাউন্টার অ্যাটাক দুর্দান্ত, কিন্তু তারা যদি ফার্স্ট হাফের মধ্যে তাদের ন্যাচারাল খেলাটা আরেকটু অব্যাহত রাখতো, এবং যদি তারা সেকেন্ড হাফে ওই লাস্টের 12 মিনিটে তারা কঠিনভাবেই বাস পার্কটা করতো প্রপারলি, তাহলে এই ম্যাচটা হয়তো বা, এবং সেগুলো আসলে খুবই স্ট্র্যাটেজিক দিক, কোচ নিশ্চয়ই এগুলো নিয়ে কথা বলে। কিন্তু এখন আসলে ব্যাপারটা একদিকেই চলে যাচ্ছে বারবার। আর্জেন্টিনার এই দুর্দান্ত জয়, লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্স, এনজোর ওই ফিনিশিং, রোমেরোর গোল, সেট পিস ফ্রম মেসি বা তার বানিয়ে দেয়া, সব কিছুর বাইরে এখন ঘুরে ফিরে আসছে যে রেফারি ম্যাচটা জিতিয়ে দিয়েছে বা ফিফার এখানে কোনো কিছু হয়েছে কিনা, হুইচ ইজ আমি মনে করি নট ফেয়ার টু not justice to the match. Even এটা আপনি ইজিপ্টকেও ছোট করা হচ্ছে, বিকজ দে প্লেড হোল হার্টেডলি, এবং তারা যে খেলাটা খেলেছে এইটা ধরেন তাদেরকে মানে একটা জিনিস চিন্তা হয় না, আচ্ছা মো সালাহ চলে গেলে কি হবে ইজিপ্টের, বাট আপনি যদি দেখেন এই দলটা দুর্দান্ত ক্যালিবার আছে অনেক কিছু করার। আমি শিওর তারা আফ্রিকান কাপ অফ নেশনস এই সামনে ভালো করবে। সো এইটা অফকোর্স আপনার ফিফার ডিসিশনগুলো যেটা হয়, আমাদের এখানেও আপনিও জানেন এই গল্প, আবানি মোহামেডান ম্যাচ শেষে রেফারিকে পাহারা দিয়ে নিয়ে যেত, মারতো এক দল এসে আরেক দল মনে করতো না রেফারি রেজাল্ট গেছে, তারা হচ্ছে আক্রোশ। ম্যাচ শেষে লিওনেল মেসিকে এই প্রশ্ন করা হয়েছে, এবং মেসি ইন্টারভিউতে বলেছেন না আমার কাছে রেফারি ডিসিশন সব ভালো লেগেছে, রেফারি ডিড দ্য গুড জব। আমি শিওর আর্জেন্টিনার প্রত্যেকে সেটাই বলবে। কিন্তু ইজিপ্ট থেকে দেখেন কোচ তো ডিরেক্টলি বলে দিছে যে তাদের রিক্ট করা হয়েছে, চিট করা হয়েছে, মাঠে দাঁড়িয়ে আর্জেন্টিনাকে ট্রফি ধরিয়ে দিতে চাচ্ছে এই হ্যাঁ, এবং সে যেটা বলেছে যে তারা চায় বোধহয় লিওনেল মেসি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা থাকুক বিশ্বকাপের শেষ পর্যন্ত, এরকম অভিযোগ তিনি করেছেন। এবং ওই মাঠে তো ইনস্ট্যান্ট রিয়াকশনে জিকো বলেছেন যে রেফারি জালিম, রেফারি চুরি। এখন এইটাও যে আপনি যেটা বলেন ইমোশনাল ড্রিভেন অফকোর্স, কিন্তু অ্যাপার্ট ফ্রম অল দ্যাট ইজিপ্ট খুবই দুর্দান্ত ফুটবল খেলেছে, এবং আর্জেন্টিনার বরং অনেক কিছু চিন্তার জায়গা আছে, যে তারা আসলে ধরেন কেপ ভার্দের সঙ্গে পার পাইলো, ইজিপ্টের সঙ্গে পার পাইলো, বাট হোয়াট অ্যাবাউট ইংল্যান্ড, হোয়াট অ্যাবাউট ধরেন আরো বেটার অপোনেন্ট ইংল্যান্ড বা নরওয়ে যদি আসে, এরকম সিচুয়েশন যদি ফেস করতে হয়, ইভেন সুইজারল্যান্ড যাদের সাথে খেলতে হবে কোয়ার্টারে, who knows what will happen. But from the footballing perspective, actually we have to credit the goalkeeper from Egypt as well. Shobayer fantastic performance ছিল। ওই পেনাল্টি ঠেকানোর পরে মনে হচ্ছিল যে ইজ আনবিটেবল। ম্যাকঅ্যালিস্টারের একটা হেডার ঠেকিয়ে দিল, হুলিয়ান আলভারেজের একটা শট, মানে অলমোস্ট ইম্পসিবল সেভ, সেটাও সে করে ফেলছে। সো দে ডিড অলমোস্ট এভরিথিং দ্যাট দে কুড। শেষ যে 12 মিনিট বলছিলেন প্লাস এক্সট্রা টাইম, সেখানে আসলে তারা তাদের নার্ভ ধরে রাখতে পারেনি, এবং সেভাবে করে ইজিপ্টের আসলে বাদ পড়ে যাওয়া হলো। দিন শেষে মেসির কিছু রেকর্ড নিয়ে আসলে না কথা বললেই নয়। শোয়ের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মেসি এখন তো হাইয়েস্ট গোল স্কোরার ইন দ্য হিস্ট্রি। গতকাল ওই অ্যাসিস্ট দিয়ে তিনি হাইয়েস্ট অ্যাসিস্ট মেকার ইন দ্য হিস্ট্রি হয়ে গেলেন। মোস্ট পেনাল্টি মিসেস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। তার মানে গোল রিলেটেড যত ধরনের স্ট্যাটস আছে সবকিছুতে এখন লিড করছে। এট দ্য সেম টাইম তিনি 8টা গোল হয়ে গেল তার এই ওয়ার্ল্ড কাপে, এবং ওয়ার্ল্ড কাপের এক সিজনে 8টা গোল এর আগে আর্জেন্টিনার কেউ করেছিলেন 1930 তে ফার্স্ট ওয়ার্ল্ড কাপে। সো দ্যাট ইজ অলসো অ্যানাদার রেকর্ড। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হয়ে গেছে ওয়ার্ল্ড কাপে। অ্যাসিস্টের কথা তো বলেন, এই ক্রিয়েটেড চান্স সেদিক থেকেও লিওনেল মেসির ধারে কাছে কেউ নাই মানে ওয়ার্ল্ড কাপের। সো তিনি এখন যাই করেন এবং আর্জেন্টিনা যাই করেও রেকর্ড হয়, কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে ধরুন টানা ম্যাচ খেলা, টানা গোল ওয়ার্ল্ড কাপের প্রতি, এটা বোধহয় 9 নম্বর ম্যাচে মেসি গোল করলো। সো দ্যাট ইজ অলসো রেকর্ড। সো অসাধারণ কিছু রেকর্ডের সাক্ষী আমরা হচ্ছি, এবং লিওনেল মেসি এবং আর্জেন্টিনা তারা কিন্তু কোয়ার্টার ফাইনালের পথে চলে গেছে। আমরা শোয়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ ফয়সাল দি, তুমি সাথে থাকার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, এবং আপনি মোটামুটি বেশ নিউট্রাল পার্সপেক্টিভ থেকে কথা আসলে বলেছেন। মানে আমি ভাবছিলাম যে আর্জেন্টিনার জার্সি পরাতে খুব বেশি বোধহয় তিনি ডিফেন্ড করার চেষ্টা করবেন, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, দ্য শো মাস্ট গো অন। আমরা দেখবো আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সঙ্গে কি করে, যারা আবার কলম্বিয়াকে হারিয়েছে পেনাল্টিতে। সেই প্রসঙ্গে আসলে আজকে আর আলোচনা নাই করলাম। চলে আসবে রাউন্ড অফ 16 পেরিয়ে কোয়ার্টার ফাইনাল, এবং সেই ম্যাচগুলো দেখবো, সেই ম্যাচ নিয়ে আলোচনা করবো। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন সবাই।